হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারেই একটা ধামাকাদার সিরিজ। আজকে আমি কথা বলবো আবার প্রলয় নিয়ে। রিসেন্টলি বাংলায় রিলিজ হওয়া এটা একটা দুর্দান্ত ক্রাইম অ্যাকশন থ্রিলার। তো চলো আর দেরি না করে শুরু করা যাক এপিসোড ওয়াইজ এক্সপ্লেনেশন নিয়ে। ফার্স্ট এপিসোড শুরু হয় নদীর একটা সিন দিয়ে, যেখানে একটা ছেলে আর তার বাবা মাছ ধরতে বেরিয়েছে, কিন্তু আকাশ খুব কালো হয়ে যায় আর সুন্দরবন উপকূলবর্তী অঞ্চলে একটা সাইক্লোন আছড়ে পড়ে, যাতে অনেক কিছু তছনছ হয়ে যায়। সেই ছেলেটা আর তার বাবা এই বিপর্যয়ে পড়ে আর বাবাটা মারা যায়, কিন্তু ছেলেটা উল্টানো নৌকায় ভাসতে থাকে। যখন ওর জ্ঞান আসে তখন ও দেখে যে চারিদিকে কেবল জল, আর ও এটা বুঝতে পারে যে আসলে হয়েছেটা কি। তারপরও দেখে যে ওরই মতন একটা ছেলে একটা গাছের ওপর থেকে ওর জন্য হাত বাড়াচ্ছে। এদিকে এই ছেলেটা সেই হাতটা ধরে ওই গাছে উঠে বসে। এরপর দেখানো হয় যে অন্য একটা ছেলে আবার একটা মেয়েকে নিয়ে নৌকোতে করে প্রেম করছে। ছেলেটা মেয়েটাকে বলে যে সে কদিন পর শহরে চলে যাবে আর তার কিছুদিন পরে সে তাকেও নিয়ে যাবে, কিন্তু ছেলেটা বাইরে এসে দুটো কোল্ড ড্রিঙ্কস নেয় আর একটাতে কিছু পাউডার মিশিয়ে দেয় আর মেয়েটাকে খেতে দেয়। আর তারপর ছেলেটা মেয়েটাকে অন্য কিছু ছেলের হাতে তুলে দেয় আর তার বদলে কিছু টাকা নিয়ে নেয়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় একটা কার চেজিংয়ে। পুলিশের দুটো গাড়ি একটা গাড়িকে পিছু করছিল, আর এই চক্করে ওরা একটা জঙ্গলে ঢুকে পড়ে, যেখানে পুলিশরা ওদের চারদিক থেকে ঘিরে নিয়েছিল আর ওরা বেরোতে পারছিল না। তারপর এন্ট্রি হয় আমাদের প্রোটাগনিস্টের অনিমেষের। অনিমেষ হলো ক্রাইম ব্রাঞ্চের বেস্ট অফিসার। ওখানে পৌঁছে অনিমেষ ওদের বেরিয়ে আসতে বলে, কিন্তু ওরা ওকে জঙ্গলের ভেতরে আসতে বলে। আর অনিমেষের জুনিয়র ওকে সাবধান করে আর এটা বলে যে ওদের কাছে অনেক ওয়েপেন আছে, তাই এই কাজটা করা উচিত নয়। তাতে অনিমেষ বলে যে দুটো অ্যাম্বুলেন্স ছাড়া বাকি সবাইকে বাড়ি চলে যেতে বলো। আর অনিমেষ জঙ্গলের ভেতর চলে যায়। এখানে একটা দারুণ অ্যাকশন সিকোয়েন্সের মধ্যে দিয়ে অনিমেষ সমস্ত গুন্ডাকে মেরে দেয় আর উদ্ধার করা মেয়েগুলোকে চেক আপের জন্য পাঠায়। এরপর অনিমেষ বাড়ি যায়। সে অনেক বাজার করে চুপি চুপি বাড়ি ফেরে। ওই দিন আসলে অনিমেষের বিবাহ বার্ষিকী। বিকেলে সবাই আসার কথা। অনিমেষ তার বউয়ের সাথে খুনসুটি করছিল, ঠিক তখনই আবার একটা কল আসে আর অনিমেষকে তাড়াহুড়োতে থানায় বেরোতে হয়। এখানে আমরা অনিমেষ আর তার স্ত্রীর মধ্যে একটা দারুণ আন্ডারস্ট্যান্ডিং দেখতে পাই। পুলিশ স্টেশনে পৌঁছানোর পর ইয়াসিন নামের একটা লোককে অনিমেষ খুব টর্চার করে এবং সমস্ত ডিটেলস বার করে নেয়। এই ইয়াসিন ওকে বলে যে মুর্শিদাবাদ, বিহার, ইউপি, কলকাতা এরকম অনেক জায়গা দিয়ে মেয়ে পাচারের র্যাকেট চলছে, তবে যেই জায়গাটায় সবচেয়ে বেশি চলছে সেটা হলো সুন্দরবন। অনিমেষ ওকে জিজ্ঞেস করে, কিন্তু উত্তর দেওয়ার আগেই ও অজ্ঞান হয়ে যায়। থানার দিকটা সামলানোর পর অনিমেষ তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়, কারণ বিকেলবেলা সব গেস্টদের চলে আসার কথা আর শ্বশুর শাশুড়ি তো অলরেডি এসে গেছে। এখানে আমরা একটা সুন্দর হোলসাম ফ্যামিলি মোমেন্ট দেখতে পাই, যেখানে অনিমেষ আর তার শ্বশুরের মধ্যে সেই খুনসুটিটা দেখানো হয়েছে। সবাই মজা করছিল। এমন সময় অনিমেষকে বিতান ফোন করে জানায় যে ইয়াসিন শিফটিং এর সময় পালিয়ে গেছে আর অনিমেষকে এক্ষুনি হেডকোয়ার্টার্স যেতে হবে। অনিমেষ চিন্তা করে যে সে কি করবে। তখন তার ওয়াইফ তাকে ইশারা করে আর বলে যে সে যেন বেরিয়ে যায় আর সে বাকি এই দিকটা সামলে নেবে। এটাতে অনিমেষ তাকে ইশারাতে থ্যাংক ইউ বলে আর বেরিয়ে যায়। এরপর অনিমেষ হেডকোয়ার্টার্সে পৌঁছায় এবং তার অফিসার্স তাকে এটা বলে যে সে এরকম একটা ফর্মাল মিটিংয়ে পাঞ্জাবি কেন পরে এসেছে, কিন্তু তারা অনিমেষকে এরপর সব কিছু জানায় যে কিভাবে এই মেয়ে পাচারের র্যাকেটটা ছড়িয়ে পড়েছে। বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে অন্যান্য দেশে বেচে দেওয়া হচ্ছিল, আর এই র্যাকেটটা বন্ধ করতেই অনিমেষকে সুন্দরবন যেতেই হবে, তাই কিছুদিনের জন্য তার শিফটিং ওখানে করে দেওয়া হবে। এরপর অনিমেষ হসপিটালে যায় সেই উদ্ধার হওয়া মেয়েগুলোর খোঁজ নিতে। সেখানে বিতান তাকে জানায় যে একটি মেয়ে আছে যার গায়ে প্রচুর ক্ষত আছে, কিন্তু তাকে অন্যদের মতন রেপ করা হয়নি, যেটা কিনা খুবই অদ্ভুত ছিল। অনিমেষ যখন মেয়েটার সাথে কথা বলতে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে কারা বা কে তার সাথে এরকম করেছে, তখন মেয়েটা হায়না হায়না বলে চিৎকার করতে থাকে আর ওর চোখের সামনে ওই বিভৎস জন্তুটার ছবি ভেসে উঠতে থাকে। ডক্টররা সিচুয়েশনটা বাইরে চলে যাওয়ার আগে মেয়েটাকে একটা ইনজেকশন দিয়ে শান্ত করে দেয়। এরপর অনিমেষ বিতানকে জানায় যে সে সুন্দরবন যাচ্ছে, তাই কেসের যাবতীয় আপডেট যেন তাকে সময় মতন পাঠিয়ে দেওয়া হয়। তারপর অনিমেষ আবার বাড়ি ফেরে। সে দেখে যে তার জন্য কেক যেটা তার ওয়াইফ কাটেনি সেটা, খাবার আর সাথে একটা চিঠি আর একটা উপহার পাশে রাখা ছিল। অনিমেষ সেই চিঠিটা পড়ে আর একটু ইমোশনাল হয়ে যায় আর পাশে রাখা উপহারটা খোলে।
উপহারে একটা চশমা ছিল। এই চশমাটা পরাতে অনিমেষকে বেশ মাচও দেখতে লাগছিল। আর এই চশমাটা অনিমেষ সারা সিরিজ ধরে পড়বে। আর এই নোটের সাথেই শেষ হয় এপিসোড 1। এপিসোড 2 এর শুরুতে আমরা ওই দুটো ছেলেকে দেখি যাদের আমরা একদম ফার্স্ট সিনে দেখেছিলাম। তাদের নাম হলো কানু আর হারু। সেই সাইক্লোনের পর সরকার ওখানে কিছু ত্রাণের সামগ্রী পাঠায়, যাতে রেশন ও কিছু দরকারি জিনিসপত্র ছিল। কিন্তু কয়েকজন লোক কাউকে এইসব জিনিসে হাতই দিতে দিচ্ছিল না। যখন ওরা এই ত্রাণের জিনিসগুলো নিয়ে যাচ্ছিল, তখন হারু আর কানু ওদের পথ আটকায়। ওদের মধ্যে একটা মারপিট শুরু হয়, আর হারু একাই সবাইকে মেরে ঠান্ডা করে দেয়। যেটার পর কানু ওদের জিজ্ঞেস করে যে এগুলো নিয়ে ওরা কোথায় যাচ্ছিল, যার উত্তরে ছেলেগুলো বলে যে ওরা এগুলো ফটিকদার কাছে নিয়ে যাচ্ছিল। ফটিকদার একটা রেশনের দোকান আছে, আর ওখানে ওরা এই মালগুলো বেচে দিত। তাই কানু আর হারুও এই মালগুলো নিয়ে ফটিকদার কাছেই যায়, যেখানে ফটিক ওদের জিজ্ঞেস করে যে তারা রতনদার নতুন লোক কিনা। তখন কানু মস্করা করে বলে যে না, বরং ফটিকদাই ওদের নতুন লোক। এটার পর সেই লোকটা ওদের মালগুলোর পরিবর্তে কিছু টাকা দেয়, আর সেটা নিয়ে ওরা ওখান থেকে পালিয়ে আসে। ওরা সবার প্রথম একটা হোটেলে যায় পেট ভরে খাবার খেতে। ওখানে ওদের একটা মেয়ের সাথে দেখা হয়, যে দূরে দাঁড়িয়ে ওদেরকে খেতে দেখছিল। কানু ওকে ডেকে খেতে বসতে বলে, আর তারপর ওদের মধ্যে কথা শুরু হয়। ওরা জানতে পারে যে মেয়েটার অবস্থা খুবই খারাপ। ও এই দুর্যোগে সবাইকে হারিয়েছে, আর ওর কিছুই মনে নেই, এমনকি নিজের নামটাও না। ওদের মেয়েটাকে দেখে মায়া হয়, আর ওরা ওকে নিজেদের সাথেই রেখে দেয়। আর যেহেতু ওর নাম মনে ছিল না, তাই কানু ওকে একটা নতুন নাম দেয়। মেয়েটার চোখের মনির রংটা একটু অন্যরকম ছিল, তাই কানু ওর নাম মনি দেয়। এখান থেকে ওদের তিনজনের বন্ধুত্বের শুরু হয়। এরপর আমরা প্রেজেন্টে দেখি যে অনিমেষ সুন্দরবনে এসে গেছে। সে একটা নৌকো করে গ্রামে ঢুকছিল। তখনই সে একটা মেয়েকে দেখে যে বউয়ের সাজে ছিল, যাকে কিছু ছেলে মিলে বোটে করে কোথাও একটা নিয়ে যাচ্ছিল। আর সেটা দেখে অনিমেষ ওই গুন্ডাগুলোকে মেরে মেয়েটাকে রেস্কিউ করে। আর অনিমেষ মেয়েটাকে নিয়ে ওখানকার সরকারি হসপিটালে পৌঁছে যায়, আর ওকে ওখানে অ্যাডমিট করে দেয়। সেখানে শম্পা তার ট্রিটমেন্ট শুরু করে, আর তার বাবা মাকে ডাকতে বলে, যাতে এই মেয়েটাকে নিয়ে কোনো রকম ঝামেলা না হয়। অনিমেষ এরপর সোজা ওখানকার থানায় যায় কমপ্লেন্ট লেখাতে, কিন্তু ওখানকার পুলিশ অফিসার্স তার সাথে খিল্লি নেয়। আর অনিমেষ বুঝতে পারে যে এরা নিয়ম কানুন কিছুই জানে না, তাই সে তাদেরকে একটু ডোজ দেয় আর নিজের পরিচয়টা বলে, যেটার পর ওরা ওদের নিজেদের ভুলটা বুঝতে পারে। এদিকে শম্পাকে হসপিটালের ডক্টরটা বকাবকি করছিল, কারণ এটা মেয়ে পাচারের কেস, আর এতে নাকি অনেক জল ঘোলা হবে। তখনই সেখানে অনিমেষ এসে ডক্টরটাকে বলে যে এটা সরকারি হসপিটাল, তাই তাকে ওই মেয়েটার চিকিৎসা করতেই হবে। তখন ডক্টরটা করালি বাবু মানে ওখানকার একটা পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে যে এই লোকটা কে, যে তাকে এত বড় বড় জ্ঞান দিচ্ছে। এর উত্তরে করালিবাবু যখন কিছু বলতে যাবে, তখনই ওখানে একটা লোক আর একটা মহিলা আসে, আর তারা বলে যে ওরা মেয়েটার বাবা মা, আর মেয়েটার নাম নাকি টুনি। ওরা মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছিল। এই বলে সে মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছিল। তখনই মেয়েটা হঠাৎ করে কথা বলে ওঠে, আর এটা বলে যে তার নাম টুনি না, তার নাম দুর্গা, আর ওই লোকটা তার বাবা নয়। তখনই ওই লোকটার ভান্ডা ফুটে যায়। এটা শুনে অনিমেষ বলে যে তুমি কেমন বাবা? তখন ওই লোকটা উল্টে ওখানে থাকা পুলিশ অফিসারদেরকে বলে যে স্যার, এই লোকটাকে ধরে নিন আর লকআপে ঢুকে বেশ করে পেটান। লোকটা জানতো না যে অনিমেষ এখানে নতুন পোস্টিংয়ে এসেছে। এরপর আমরা দেখি যে অনিমেষ এই লোকটাকে খুব মারে এবং এটা বলে যে ওকে যেন জেলে ঢোকানো হয় আর একটা চার্জশিট বানানো হয়। অনিমেষ মাধবী দেবী মানে ওখানকার থানার লেডি কনস্টেবলকে 24 ঘন্টা দুর্গার সাথে থাকতে বলেন, আর তারপর অনিমেষ সেখান থেকে চলে যায়। অপরদিকে আমরা সেই ছেলেগুলোকে দেখি যারা সকালে দুর্গাকে পাচার করতে যাচ্ছিল। ওরা নেশা করে একটা ঠেকে নাচানাচি করছিল। এরপর ওদের মধ্যে একটা ছেলে বাড়ি যায়, আর আমরা এটা দেখতে পাই যে সে আসলে শম্পার ভাই। শম্পা বা তার মা এটা ঠিক জানতো না যে ছেলেটা আসলে কি কাজ করে। শম্পা তাকে জিজ্ঞেস করলে সে কথাটা এড়িয়ে যায়, আর এটা বলে যে দিদিকে আর বাইরে কাজ করতে হবে না, ও বাড়িতেই থেকে যাক, কারণ আজকাল দিন ভালো না। তখন শম্পা বলে যে না, এবার মনে হয় সুন্দরবনের হাওয়াটা পাল্টে যাবে। কলকাতা থেকে একজন নতুন অফিসার এসেছেন, যিনি আসা মাত্রই একটা মেয়েকে উদ্ধার করেছেন আর তাকে বাঁচিয়েও ফেলেছেন। যেটা শুনে পিন্টু সোজা বাইক নিয়ে বেরিয়ে পড়ে আর তার সাথীদেরকে এই খবরটা দিতে যায়। ওখানে গিয়ে যখন ও ওর সাথীদের এটা বলছিল, তখন রুবেল অর্থাৎ ওদের লিডারের কাছে একটা ফোন আসে। ফোনে আসলে ওদের বস ছিল, আর সে ওদের এটা বলে যে ওরা যেন অনিমেষের
কমপ্লেন লিখতে চাইছিল না, তাই মাধবী দেবী তাকে থানার ভেতরে নিয়ে আসে অনিমেষের কাছে। অনিমেষ তাকে দেখে চিনতে পারে, কারণ সে সকালে বাবার আশ্রমে গেছিল। এরপর খোঁজ শুরু হয় পারুলের জন্য, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিছু পুলিশ অফিসার সাইটে ঘুরে ঘুরে দেখছিল এবং তারা একটা বটল পায়, যেটা তারা ছুঁড়ে ফেলে দিচ্ছিল। এটা অনিমেষের চোখে পড়ে, আর সে তাদেরকে খুব বকা দেয় যে ক্রাইম সিনের প্রত্যেকটা জিনিসই প্রমাণ হিসেবে কাজ করে, আর তারা এটা যেটা করছিল সেটা প্রমাণ লোপাট করা, আর এই প্রমাণগুলোই তাদেরকে দোষীর কাছে পৌঁছে দেবে। আর এরপর অনিমেষ নিজেই কিছু সার্চ করতে থাকে এবং যা পারে সেগুলোকে কালেক্ট করে রাখে। অনেক খোঁজার পরেও পারুলকে পাওয়া যায় না। এর পরের দিন সকালে রুবেলের বডিটা ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়, আর এর সাথেই এপিসোড 3 এখানেই শেষ হয়। এই এপিসোডের শুরুটা আগের এপিসোডের রিক্যাপ দিয়ে হয়, যেখানে আমরা রুবেলের ডেড বডি ঝুলন্ত অবস্থায় দেখি এবং পুলিশ অফিসাররা ওখানে পৌঁছে গেছে। এদিকে আবার 2004-এর ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা কানু আর হারু আর মনিকে দেখি যে ওরা কাজটার ব্যাপারে কথা বলছিল। কানু বলে যে তার কাজটা ঠিক ভালো লাগেনি, আর মনিও তাতে একমত হয়, কিন্তু হারু ওদেরকে বোঝায় যে এটা ওদের করতেই হবে, এটা না করলে তারা খাবে কি, আর যদি এটা ওরা না করে তাহলে ওরা মনিকে বিদেশে পাচার করে দেবে। তাই পেট ভরাতে আর মনিকে সুরক্ষিত রাখতে ওদেরকে এই কাজ করতেই হবে। এইসব কথার মধ্যে মনি একটা পাখি এঁকেছিল দেওয়ালে, আর কানু সেটার পাশে গিয়ে একটা খাঁচা এঁকে দেয়। দেখে এমন লাগে যে পাখিটা খাঁচায় বন্দি হয়ে আছে। এরপর হারু মনিকে খ্যাপাতে থাকে, আর এখানে ওদের বন্ধুত্বের গভীরতাটা আমরা তখন বুঝতে পারি। এরপর আমরা প্রেজেন্টেতে অনিমেষ আর তার টিমকে দেখি, যারা রুবেলের মার্ডার সিনটাতে রয়েছে আর সব কিছু পরখ করে দেখছে। অনিমেষ ওখানে বেশ কিছুক্ষণ অবজার্ভ করার পর বলে যে এটা একটা মার্ডার, এটাকে সুইসাইড বলে দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা আসলে একটা মার্ডার কেস। রুবেল যে হাইটে ঝুলছিল বাইকে দাঁড়িয়ে ওখানে হাত পেত না, আর যদি হ্যাঙ্গিং এর জন্য ওর মৃত্যু হতো তাহলে ওর গলায় একটা নীল দাগ থাকতো, যেটা ওর গলায় ছিল না। আর এই সবগুলো দেখেই ওরা বুঝতে পারে যে এটা একটা মার্ডার কেস। এরকম সময় রুবেলের বাকি বন্ধুরা ওখানে এসে ঝোপের কাছ থেকে দেখছিল। তখন ওদের কাছে একটা ফোন আসে, আর ফোনের ওপার থেকে কানু ওদেরকে বলে যে ওরা যেন কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যায়, না হলে পুলিশ তাদেরকে সন্দেহ করবে। এই বলে ওরা ওখান থেকে পালাতে যাবে, তখনই অনিমেষ ওদেরকে দেখে ফেলে আর ওদের পিছু করে। ওরাও পালাতে শুরু করে, কিন্তু লাস্ট অব্দি ওরা ধরা পড়ে যায়। তারপর অনিমেষ ওদের পুলিশ স্টেশনে নিয়ে যেতে বলে আর ওদের উদুম ধোলানি দেয়। ওদের যখন জিজ্ঞেস করা হচ্ছিল ওরা কিছু বলতে চাইছিল না, কিন্তু তারপরে অনেক মার খাওয়ার পর একজন বলতে রাজি হয়। ওদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে এসবের পেছনে কে আছে এবং ওদের মাথা কে, তখন ওরা বলে যে ওরা কখনো তাকে দেখেনি, কারণ সে নাকি জেলের ভেতর থেকে এইসব ইনস্ট্রাকশন দেয়, আর ওরা শুধু মেয়েগুলোকে যেখানে বলতো সেখানে রেখে আসতো, যার জন্য টাকা ওরা সময় মতন পেয়ে যেত। তারপর অনিমেষ দুর্গা আর পারুলের কথা জিজ্ঞেস করলে ওরা বলে যে ওরা নাকি স্পেশাল অর্ডার ছিল, এই ধরনের অর্ডার থাকলে ওরা ওদের একটা খালি ঘরে রেখে আসতো। এই জায়গাটা কোথায় ওদের দেখাতে বললে ওরা ওদের 12 ভূতের মাঠে নিয়ে যায়, কিন্তু ওখানে গিয়ে সেরম কোনো ঘর ওরা দেখতে পায় না। তখন ছেলেগুলোও বুঝতে পারে না যে কি হচ্ছিল, আর ওরা বারবার বলতে থাকে যে ওরা মিথ্যে কথা বলছে না, কিন্তু পুলিশ ওদের কথা বিশ্বাস করে না। ওদিকে শম্ভু বাবার আশ্রমে আমরা মোহিনীমাকে মার্শাল আর্টস প্র্যাকটিস করতে দেখি। কিছুক্ষণ পর মোহিনীমা ঘরে গিয়ে বসলে শম্ভু বাবাও আসে, আর শম্ভু বাবা যখন তাকে জিজ্ঞেস করে যে সে এত উতলা কেন, তখন মোহিনী বলে যে কানুর এইগুলোর জন্য শাস্তি পাওয়া দরকার। তখন শম্ভু বাবা বলে যে সে তার পাপের শাস্তি ঠিক পাবে। ঠিক তখনই ঘরে এক বিদেশিনী মহিলা আসে, যাকে আমরা আগেও বাবার আশ্রমে দেখেছিলাম। এদিকে আশ্রমের বাইরে তখন রুবেলের বডি নিয়ে তার মা কান্নাকাটি করছিল। সেখানে পারুলের মাও ছিল, সে তার মেয়েকে নিয়ে শোক প্রকাশ করছিল। ওখানে অনিমেষও আসে ও পোস্টমর্টমের কথা বলে, যাতে সবাই রাজি হয় না, কিন্তু শম্ভু বাবা এসে বলে যে সবার পুলিশকে কাজ করতে দেওয়া উচিত। বাবার কথা শুনে সবাই শান্ত হয়, কিন্তু বাবা অনিমেষকে এটাও বলে যে এখনো তোর সেখান থেকে চলে যাওয়া উচিত, যেটা শুনে অনিমেষ কিছু না বলেই ওখান থেকে চলে যায়। এরপর আমরা আবার 2004-এর ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমরা দেখি হারু আর কানু ভাবছিল যে ওরা কি করবে। তখন একটা মেয়ে ওখানে সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল, হারু কানুকে ওর পেছনে যেতে বলে। তারপর কানু ওকে গিয়ে প্রপোজ করে, আর মেয়েটা রাজি হয়ে যায়। সেটা দেখে হারুও একজনকে প্রপোজ করে, কিন্তু মেয়েটা রেগে গিয়ে ওকে মারে আর ওখান থেকে চলে যায়। এটা দেখে হারু ভাবে যে সে ভুল কি করেছিল, সেও তো কানুর মতনই সবকিছু করেছিল, আর এটা তাকে একটু ভাবায়। এরপর আবার আমরা শম্পাকে দেখি। হসপিটাল থেকে ফেরার পথে ওর ভাইয়ের কয়েকটা বন্ধুকে দেখতে পায়। শম্পাকে দেখে ওরা কিছু বাজে কমেন্টস করে। শম্পা ওদের জিজ্ঞেস করে যে ওরা এত টাকা কোথা থেকে পায়, যে ওরা নতুন বাইক, নতুন ফোন, ভালো জামা এইসব কিনছে। তখন ওই ছেলেগুলো বলে যে পার্সোনাল বিষয়ে নাক না গলাতে,
থাকে। এরপর ওরা ওখান থেকে পালিয়ে যায় যাতে শম্পা আর বেশি কোনো প্রশ্ন না করতে পারে। শম্পা বাড়ি ফিরে তার ভাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। কিছুক্ষণ পর তার ভাই ওখানে ফেরে। তারপর ওদের মধ্যে একটা ঝগড়া হয় আর শম্পা ওকে ঘরে বন্ধ করে রেখে দেয়। শম্পার মা কিছু বুঝতে না পেরে এটা বলে যে সে ছেলেটা কিচ্ছু খায়নি, তাই ওকে খেতে দেওয়া উচিত। ওদিকে ওর ভাইও জানলা থেকে বলে যে ওর নাকি খিদে পেয়েছে। শেষ পর্যন্ত শম্পা দরজাটা খুলে দেয় আর ঠিক সেই সুযোগ নিয়েই পিন্টু ওখান থেকে পালিয়ে যায়। এরপর সিন শিফট হয় পরের দিন হসপিটালে। ওখানে মাধবী দেবী ফোনে ব্যস্ত ছিল। ঠিক তখনই দুটো ছেলে ওখানে যায় আর ওকে বন্দুক দেখিয়ে দুর্গাকে কিডন্যাপ করে নেয়। শম্পা দেখে বুঝতে পারে যে ওদের মধ্যে একজন ওর ভাই। এটা দেখে শম্পা খুব ভেঙে পড়ে। মাধবী দেবী ওদের পিছু করে কিন্তু কোনো লাভ হয় না। মাধবী দেবী কাঁদতে শুরু করে। ওরা কিছুটা যাওয়ার পরই হঠাৎ একজন ওদের পথ আটকায় আর ওদেরকে মেরে দুর্গাকে উদ্ধার করে। তারপর মাধবী দেবী আর ওই ব্যক্তি যে দুর্গাকে বাঁচালো তারা দুর্গাকে একটা সুরক্ষিত জায়গায় রেখে আসে। এই এপিসোডের শুরু হয় আগের এপিসোডের রিক্যাপ থেকে, যেখানে আমরা দেখি একজন রহস্যজনক ব্যক্তি দুর্গাকে সেই কিডন্যাপারদের হাত থেকে বাঁচায় এবং মাধবী দেবীর সাথে গিয়ে একটি সুরক্ষিত জায়গায় রেখে আসে। পরদিন সকালে সে অনিমেষকে গিয়ে সমস্তটা বলে যে কিভাবে দুজন তাকে কিডন্যাপ করেছিল এবং কিভাবে সে দুর্গাকে বাঁচিয়ে অন্য জায়গায় রেখে এসেছে। অনিমেষ তাকে জিজ্ঞেস করলে যে সে দুর্গাকে কোথায় রেখেছে, সে বলে যে সে তাকে গিয়েই দেখাবে। তারপর আমরা দেখি যে অনিমেষ মাধবী দেবীকে বাইকের পেছনে বসিয়ে সেই জায়গায় যায় যেখানে সে দুর্গাকে রেখে এসেছিল। অনিমেষ সেখানে পৌঁছাতেই যাকে দেখতে পায় তাকে দেখে খুবই অবাক হয়ে যায়। সে দেখে যে এখানে মিস্টার বচ্চন নামে একজন রয়েছেন। মিস্টার বচ্চন হলেন এক এনজিওর মালিক, যিনি কিছু দুস্থ মেয়েদের বা এই পাচার চক্রে বেঁচে যাওয়া মেয়েদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করেন। তাদের কাজ শিখিয়ে, লেখাপড়া শিখিয়ে নিজের পায়ে স্বাবলম্বী করার চেষ্টা করেন। অনিমেষ প্রথমটা ওনাকে দেখে অবাক হয়ে যায় এবং বলেন যে উনি কি সে যে ওনাকে কলকাঠি নাড়িয়ে সুন্দরবনে আনিয়েছেন যাতে এই কেসটা তাড়াতাড়ি সমাধান হয়। তখন মিস্টার বচ্চন ওকে সমস্ত কথা বলে যে কিভাবে তিনি মালতীকে বাঁচিয়েছেন। মালতী হলো তার বাড়িতে যিনি কাজ করতেন তার মেয়ে। হঠাৎ একদিন তার বিয়ে ঠিক হয় এবং ছেলে নাকি কলকাতায় কাজ করত। বিয়ে হওয়ার পরে মালতী একদিনও ফোন করে না। পরে মালতীকে খুঁজে পাওয়া যায় এবং সে খুবই ভেঙে পড়েছিল। মালতীর সাথে কথা বলার পর উনি বুঝতে পারেন যে সেই মেয়ে পাচার হতে গিয়ে বেঁচে এসেছে, যার ফলে সে খুবই শকে রয়েছে। মালতীর গোটা গায়ে অনেক চোট ছিল। ওকে যখন জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল, সে কিছুতেই কিছু বলতে পারে না। পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন লেখাতে গেলেও পুলিশ যখন তাকে জিজ্ঞেস করে যে তোমার সাথে কি হয়েছিল, মালতী একটা কথাও বলতে পারে না, যার জন্য কমপ্লেন নেওয়াই হয় না। এই কথা বলতে বলতে মিস্টার বচ্চন একটু উত্তেজিত হয়ে পড়েন। সেটা দেখে অনিমেষ তাকে আড়ালে এই কথাটা জিজ্ঞেস করে যে রুবেলের মৃত্যুর জন্য আপনি দায়ী নন তো। এরকম সময় মাধবীর ফোনে একটা ফোন আসে যেখানে তাদেরকে এমার্জেন্সি হসপিটালে ডেকে পাঠানো হয়। ফলে অনিমেষ মাধবী দেবীর সঙ্গে তৎক্ষণাৎ হসপিটালে বেরিয়ে যায়। সেখানে গিয়ে তারা দেখে যে শম্পা অসুস্থ হয়ে পড়েছে। তারা শম্পাকে জিজ্ঞেস করলে যে তোমার কি কালকের কথা কিছু মনে আছে বা তুমি কি কাউকে চিনতে পেরেছো? শম্পা পুরোপুরি ডিনাই করে যায়, যদিও ওর ভাইকে ভালো মতন চিনতে পেরেছিল। শম্পা চাইছিল না যে তার ভাই ধরা পড়ুক বা জেল খাটুক। তারপর আমরা দেখতে পাই 2004-এর ফ্ল্যাশব্যাক, যেখানে এই তিনটে মেয়েকে ধরিয়ে দেওয়ার পর রতন কানু আর হারুর খুব প্রশংসা করে। সে কানুকে বলে যে সে নাকি তার দলের জুয়েল ছেলে এবং ফার্স্ট বয়, যেটা শুনে হারুর খুব খারাপ লাগে কারণ সমস্ত আইডিয়া হারুর ছিল। হারু যখন রতনদাকে জিজ্ঞেস করে যে রতনদা আমি কি, তখন রতন এটা বলে যে তুই তো আমার যন্ত্র। এই কথাটা হারুর খুব খারাপ লাগে। ওখানে আমরা আরেকজনকে দেখতে পাই যে পরিতোষ, অর্থাৎ সেই পুলিশ অফিসার, ওরও এই কথাটা খুবই খারাপ লাগে। এরপর হারু ওখান থেকে বেরিয়ে গিয়ে একটা একা জায়গায় বসে মদ খাচ্ছিল, যেটা খেতে খেতে ও নিজের দুঃখ প্রকাশ করে এবং এটা বলে যে মনিও তোর, গলার মালাও তোর, আর ফার্স্ট বয়ও তুই, আমি কি করলাম তাহলে? আমি কি কেবল যন্ত্র? এইসব কথা আওড়াতে আওড়াতে সে সেন্সলেস হয়ে যায়। এরপর আবার সিন প্রেজেন্ট ডেতে চলে আসে, যেখানে আমরা এটা দেখি যে অনিমেষ শম্পাকে রেস্ট করতে বলে বাইরে গিয়ে তার টিমকে এটা বলে যে তারা কানুর বিষয়ে কি জানে, যাতে একজন অফিসার বলে যে কানু এই এলাকার নাকি সবচেয়ে বড় গুন্ডা ছিল, যে নাকি এই পুরো র্যাকেটটাকে জেলের ভেতরে বসে একা হাতে সামলাচ্ছে। অনিমেষ এইসব শোনার পর বলে যে তোমরা আমাকে এই কথাগুলো আগে বলনি কেন? এটা কেসের জন্য একটা ক্রুশিয়াল ইনফরমেশন। এটা শোনার পর অনিমেষ সঙ্গে সঙ্গে বিতানকে ফোন করে এবং এটা বলে যে বিতান এই কেসটার পার্টিকুলারলি সমস্ত ডিটেলস যেন সে অনিমেষকে পাঠিয়ে দেয়। এরপর আরো স্পেশাল পারমিশন নিয়ে সে বিতানকে
সুন্দরবনে আসার কথাও বলে, যাতে বিতানও রাজি হয়ে যায়। ওদিকে মাধবী দেবী শম্পাকে তার অবস্থা দেখে এটা বলে যে শম্ভু বাবার আশ্রমে গেলে নাকি সব ঠিক হয়ে যাবে। সে তাকে আরো বলে যে তার ভাইকে সেখানে পাঠিয়ে দিতে, সে তাদের সাথেই থাকবে এবং তার পাপের প্রায়শ্চিত্ত করবে। যেটা শুনে শম্পা রাজি হয়ে যায় এবং এটা বলে যে ভাই যখনই বাড়ি ফিরবে তখন সে তাকে সেখানে নিয়ে যাবে। এরপর আমরা অনিমেষকে দেখি সেই পুলিশ অফিসারের বাড়ি যেতে, যে কানুর কেসের ইনচার্জ ছিল। কারণ পুলিশ স্টেশনে এরকম কোনো ফাইল তো পাওয়া যায় না। সে যখন সেই পরিতোষ বাবুর বাড়িতে পৌঁছায় তখন আমরা বুঝতে পারি যে এই পুলিশ অফিসার হলো সেই 2004-এর ফ্ল্যাশব্যাকে থাকা পুলিশ অফিসার। পরিতোষের বাড়ির ভেতরে যাওয়াতে অনিমেষ দেখতে পায় যে ওর বাড়িতে একটা শম্ভু বাবার ছবি টাঙানো আছে। পরিতোষের ওয়াইফ হচ্ছে সেই বিদেশিনী যে আশ্রমে প্রায়শই যায়। পরিতোষ অনিমেষকে এটা বলে যে কানু নাকি খুবই ধুরন্ধর ছেলে, সে তার দলের নেতা রতনকে মেরে জেলে গেছিল আর এখনো জেল থেকে বসেই সমস্ত ব্যবসাটা চালিয়ে যাচ্ছে। অনিমেষ যখন তাকে জিজ্ঞেস করে যে সে ফিরলে কোথায় যেতে পারে তার কি জানা আছে কিনা, পরিতোষ বলে যে তিনকুলে তার কেউ নেই, শুধু দুজন বন্ধু ছিল, মুনি আর হারু, তারা এখন কোথায় কেউ জানে না। এই সকল কথা জানার পরেই অনিমেষ ওখান থেকে চলে যাচ্ছিল। আর এরই সাথে শেষ হয় এপিসোড 5।